একসময় নিজেকে সামলে তিহা মাথা তুলল। অনিন্য কি এখনো আছে? প্রশ্নটা মাথায় বাড়ি দিতেই তিহা মুখ ঘুরিয়ে গলির দিকে তাকালো, কিন্তু না, অনিন্যকে আর কোথাও দেখতে পাওয়া গেল না। চলে গেছে হয়তো, কিন্তু এসেছিলই বা কেন? আর অনিন্যর চোখে মুখে এতই বা বিস্বাদ আঁকা ছিল কেন? সবটা একটা প্রশ্ন হয়ে মাথায় জট পাকিয়ে গেল। পেছন থেকে আদ্র বলল, কি খুঁজছো? তিহা চমকে উঠে বলল, না কিছু না। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলুন। আসো বসি একটু। ছাদের যে পাশে রেলিং দেওয়া, ওখানে সিমেন্ট দিয়ে 3টি ডিবি তৈরি করে রেখেছে তিহার বাবা। অবসর সময়ে যে কেউ গিয়ে যেন বসতে পারে, এই উপলক্ষে সেখানে গিয়েই দুজন বসলো। তিহা চুপচাপ হয়ে রইল। আদ্র খানিকটা সময় নিয়ে ভেতরকার কথাগুলো সাজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো, টিহা, তুমি কি জানো তোমার চাইতেও আরো বড় ধাক্কা খেয়েও মেয়েরা নিজেকে গুছিয়ে নেয়? তিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোমার তো মন ভেঙে দিয়ে একজন চলে গেছে, অথচ এমনও মেয়ে আছে যারা অবৈধ পাপে জড়িয়ে পেটে সন্তান আনার পর রিয়েলাইজ করতে পারে যে তারা কত বড় ভুল করেছে। তারপর যার জন্য এমনটা হলো সেও অস্বীকৃতি জানায়। তখন ওই মেয়েটার কি হাল হয় একবার ভেবে দেখেছো? কি আর হবে, ফাঁসি দেয় গলায়। হুম, সবাই ফাঁসি দেয় না। আমাদের নিউজ চ্যানেলগুলোতে শুধু ফাঁসি দেওয়ার কেসগুলোই দেখানো হয়। অনেকেই তো এই ধরনের জীবন থেকে বেরিয়ে এসে নিজেকে সাজিয়ে গুছিয়ে লাইফে শাইন করে, তা খুবই কম দেখানো হয়। শোনো টিহা, জীবনটা খুব ছোট্ট তবে লম্বা। যতদিন তুমি বেঁচে থাকবে মনে রাখবে কিছু না কিছু একটা কারণেই তুমি বেঁচে আছো, যা তোমার করা দরকার। যখন তোমার এই সব কাজ এই পৃথিবীতে ফুরিয়ে যাবে তখনই তুমি মারা যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি অযথা কাউকেই বাঁচিয়ে রাখে না, সময় দেয় না। তুমি বেঁচে আছো, অনেক বড় কষ্ট নিয়েও শ্বাস ফেলছো, এর মানে তোমার দ্বারা এখনো অনেক কাজ করানো বাকি। টিয়া চুপ করে রইল। আদ্র ফের বলল, যার জন্য তুমি মিনিটে মিনিটে চোখের জল ফেলছো সে কি তোমার কথা আদৌ ভাবছে টিহা? বলো তো, যদি ভালোবাসতোই তবে কি ছেড়ে যেত তোমাকে? আমি তোমার স্বামী হলেও বন্ধুর মতো গাইড করতে চাই। আমার জায়গায় অন্য কেউ হলে এই সুবিধা নাও পেতে পারতে। অন্য কেউ জোর খাটালেও তোমার কিন্তু কিছুই করার ছিল না। আচমকা তিহা মেজাজ দেখিয়ে বলল, আপনাকে কে বলেছে সাধু শাস্ত্রে শরীর চাইলেই নিন? আমি তো সামনেই আছি, মানা তো করিনি। করুন না যা ইচ্ছা, কে ধরে রাখছে? আদ্র হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এরকম কিছুই মিন করিনি, তুমি একটু বেশি বোঝো। হ্যাঁ, এখন তো এই কথাই বলবেন। স্টপ, লিসেন টু মি। আমি রিকোয়েস্ট করব, আমাকে অন্তত একটা সুযোগ দাও। আমি আমি তোমাকে তাই দিব যা তুমি পাওনি টিহা। তোমার জীবনটা সাজানোর দায়িত্ব আমি নিচ্ছি। তিহা হোঁচট খেল। এভাবে যদি একবার অনিন্য বলতো। কে বলেছে অনিন্য তার কথা ভাবে না? ভাবে, নিশ্চয়ই ভাবে। অনিন্যকে এক পলক দেখেই তিহা বুঝেছে সে ভালো নেই। তিহাকে হারিয়ে এখন বুঝতে পারছে। তিহা কি করবে? অনিন্যর সাথে আবার যোগাযোগ করবে? ফিরে যাবে? তিহা মাথা নাড়ালো। এটা হওয়ার সম্ভাবনা আর নেই। তিহা এখন বিবাহিত। সে চাইলেও কি পারবে এই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যেতে? আর অনিন্য, ও যদি আবার মাঝপথে তিহাকে ছেড়ে চলে যায়, ওরই বা গ্যারান্টি কি? তিহার আবার কান্না পাচ্ছে। কেন আজ অনিন্যকে দেখলো? কেন এসেছিল সে? কি কারণ? তিহা ফাঁকা ঢোক গিলে কান্নাটা দমানোর চেষ্টা করলো। উঠে দাঁড়িয়ে বলল, নিচে যাব। পরে, আমার কথা শেষ হয়নি। আপনি ইদানিং অনেক অধিকার খাটাচ্ছেন। খাটাতেই পারি, তুমি আমার বউ। আমার বউ তুমি। কথাটা শোনা মাত্র তিহার ভেতরে কি যেন হলো। ভালো লাগলো নাকি খারাপ লাগলো বোঝা গেল না। একটা মিশ্র অনুভূতিতে ভেতরটা দগ্ধ হচ্ছে। তিহা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। বলুন, আর কি? আদ্র ঠোঁট চেপে হাসল। আমরা হানিমুনে যাব। কি? প্রায় আতকে ওঠে তিহা। পুনরায় দাঁড়িয়ে গেলে আদ্র আবার বসিয়ে দেয়। উফ, তুমি এত চমকাও কেন বলো তো? হানিমুনে যে 8-10 জন যা করে আমরা তা করব না। তোমার মন ভালো করতেই দূরে কোথাও যাচ্ছি, দেখবে ভালো লাগবে। আর যদি তুমি চাও 8-10 জন যা কর আর যদি তুমি চাও 8-10 জন যা করে তা করতে, তবে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিহা ভ্রু কুঁচকে বলে ওঠে, ছি, কত খারাপ আপনি। ধুর, কথাই বলবো না। শুনুন। বলেই তিহা হন্য হয়ে ছাদ থেকে নেমে গেল। রেখে গেল মৃদু হাসিতে আচ্ছন্ন হওয়া আদ্রর মুখ। আদ্র মনে মনে বলল, তোমাকে স্বাভাবিক জীবনে আসতেই হবে টিহা, এটা আমার চ্যালেঞ্জ।
এলোমেলো পায়ে হাঁটছে অনিন্য। তিহাদের বাড়ি থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছে সে। তিহাকে দেখতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো তিহার সঙ্গে আরো একজনকে দেখে। যখন তিহাকে সে বুকে জড়িয়ে নিল, সেই দৃশ্য। অনিন্য রাস্তায় সজোরে লাথি মারল, পারছে না, নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলে। তিহা, তার তিহা আজ অন্য কারো। তার তিহার পাশে রাতে আরেকজন ঘুমোয়। তার তিহাকে সে জীবন থেকে হারিয়ে ফেলেছে চিরতরে। আচ্ছা, যদি সে আবারও ভালোবাসার দাবি নিয়ে তিহার সামনে দাঁড়ায়, তবে কি তিহা চলে আসবে না? নাকি সমাজ আর পরিবারের কথা ভেবে তিহা ফিরিয়ে দেবে তাকে? অনিন্য একটা কঠিন সিদ্ধান্ত নিল। সমাজ বা পরিবার এবার আর কারোর কোনো পরোয়া করবে না। সে যাবে, তিহার সামনে ভালোবাসার আকুতি নিয়ে দাঁড়াবে। যদি তিহা আসতে চায়, সবকিছু ভেঙে চুরে তাকে নিয়ে আসবে। আর যদি তিহা না আসতে চায়, যদি তিহা আর না ভালোবাসে তাকে? অনিন্য ভাবতে পারছে না। রাগে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সামনে একটা কারেন্টের বড় খাম্বা পড়ল। সে আচমকাই সেই খাম্বায় নিজেই নিজের মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলল। আজ শুক্রবার, তিহাদের বাড়ি থেকে চলে যাওয়ার দিন আজ। দুপুরের নামাজের পর সবাই মিলে ছাদে এসে ভোজন করলো। সে সময় সবাই হাসিতে মাতোয়ারা। বিকেল হতেই ধীরে ধীরে সবার মুখের হাসি মিলিয়ে যেতে লাগলো। তিহার বাবার মুখ অন্ধকার, মায়ের চোখ কাদো কাদো। বোন মুখ ঘুরিয়ে নেয় শুধু। নিজের মন খারাপ বুঝতে দিতে চায় না বোনকে। তবুও তিহা সব বুঝে গাঁট হয়ে বসে রইল। আদ্র ঘরে ঢুকে তিহার অবস্থা দেখে বলল, আজ থাক তাহলে, আগামীকাল যাবো না বাসায়। তিহা গুমোট মুখে প্রশ্ন করল, কেন? তুমি যেভাবে মুখ আধার করে রেখেছো তাই। তোমার মন খারাপ দেখতে ইচ্ছে করবে না বাসায় গিয়ে? কাল গেলেও তো মন খারাপ হবে, তখন কি পরশু যাবেন? আদ্র হেসে ফেলল। তাহলে মুখ থেকে অন্ধকার সরাও, যাও বাবা মায়ের সাথে গিয়ে কথা বলে আসো, দেখবা মনটা হালকা লাগবে। আর যদি তুমি চাও, প্রতি মাসে একবার করে এসে বাড়ি থেকে বেরিয়ে যেও, আমি কখনোই মানা করব না। তিহা মুখ আরো ভার করে বলল, এত কথা বলতে হবে না, আর আসতেও হবে না, চলুন সব গুছান। তিহা উঠে যেতে নিলে আদ্র তার হাত টেনে ধরল। তিহার চোখের দিকে তাকাতেই টলমলে একজোড়া নেত্র দেখতে পেল। তিহা চোখ সরিয়ে নিল। আদ্র বলল, যার বাবা মা আছে পৃথিবীতে, সে অনেক সুখী হয় তিহা। এই বাবা মা যেদিন থাকবে না, সেদিন এই সব দিনগুলোর কথা ভেবে ভীষণ আফসোস হবে, বিশ্বাস করো। আজ ওনারা আছে দেখেই অভিমান করতে পারছে, আজ ওনারা আছে দেখেই অভিমান করতে পারছো, না থাকলে কার সাথে অভিমান করতে? তিহার চোখ দিয়ে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। আদ্র যত্ন সহকারে সেই জল ফোঁটাগুলি মুছে দিয়ে বলল, যাও তিহা, কথা বলে এসো, ভালো লাগবে। অভিমান ছাড়ো, অভিমান থেকে যাবে কিন্তু মানুষ চিরকাল থাকবে না। বিয়ের দিন যে বিদায় পর্ব হয়নি, সেই বিদায় পর্ব যেন আজ হলো। তিহা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলল, যেন এটাই তার প্রথম শ্বশুরবাড়ি যাওয়া। তার কান্না দেখে আদ্রর ভয় হতে লাগলো। যদি তিহার বাবা মা বেঁকে বসে, যদি বলে আর কটা দিন থেকে যাক তাদের মেয়ে। আদ্রর সমস্যা নেই, কিন্তু নিরুপমা বেগম আবার গাল ফুলাবেন। এমনিতেই 2 দিনের জায়গায় 3 দিন হয়েছে বলে গতকাল রাতে আদ্রকে ভীষণ ঝাড়াঝাড়ি করেছেন নিরুপমা বেগম ফোন দিয়ে। আদ্র সেসব কথা তিহাকে জানায়নি, নিজের ভেতর চেপে রেখেছে। আজকে যদি না যায়, তবে আগামীকাল সেই না বউ নিতে চলে আসে একদম। কিন্তু আদ্রর ভয়কে গায়েব করে দিয়ে তিহার মা বাবা আর থাকার জন্য বললেন না, বরং আদ্রকে বললেন তারা যেন আবার দ্রুতই চলে আসে বেড়াতে। আদ্রও তাদের আশ্বস্ত করে এলো। গাড়িতে বসার পর তিহা চোখের জল, নাকের জল টিস্যু দিয়ে মুছছিল। আদ্র বলল, জমানো মেঘে টোকা মারলাম নাকি? তিহা নাক টেনে বলল, আপনি কি সব বলে বলে শুধু আমাকে কাঁদান? তার মানে কি আমি পচা? আমি কি বলেছি আপনি পচা? ও, এর মানে ভালো। আমি তাও বলিনি। তাহলে কি? আপনি নিরামিষ। হ্যাঁ? হ্যাঁ। তিহার কান্না থেমেছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আদ্র অপলক তাকিয়ে রইল সেকেন্ড কয়েক, তারপর চোখ সরিয়ে নিল। বউটা তারই, ধীরে সুস্থে দেখা যাবে। দেখা দেখির এত তাড়া তো নেই। আহসান খান অদূরে বসে থাকা মেয়েটিকে একবার আগাগোড়া কঠোর চোখে পরখ করে নিল। মালতী মাথা নিচু করে বসে রয়েছে। আজ 2 দিন যাবৎ অনিন্য কোনো কিছুই মুখে তুলছে না। তাকে পাওয়া গেছে একটা সমিলের পাশের আবর্জনার স্তূপে। সেখান থেকে তুলে আনার পর থেকেই এই অবস্থা। মাথা ফাটিয়ে এমনিতেই অনেক রক্ত খুইয়েছে। এখন যদি এভাবেই না খেয়ে থাকে,
তাহলে বেঁচে থাকার আশঙ্কা নেই। ডক্টররা সাফ জানিয়ে দিয়েছে তা। খবর পেয়ে আহসান খান দ্বিতীয়বারের মতো ছেলেকে দেখতে ছুটে এসেছেন। প্রথমবার এসেছিলেন ওকে উদ্ধার করতে ওই ট্রেন থেকে। আহসান খানকে দেখে অনিন্য চোখ মুখ শক্ত করে ফেলল। কোনো কথা না বলে মুখ একদিকে ঘুরিয়ে রাখল। তা দেখে আহসান খানের জেদ আরো বাড়ল। তিনি উঁচু গলায় বললেন, আমার দিকে তাকাও অরণ্য, তুমি সব কি শুরু করেছো? তোমার মা আমাকে জ্বালিয়েছে, এখন তুমি আমাকে জ্বালিয়ে মারবে? হ্যাঁ, মৃত্যুতেও বুঝে আমার শান্তি হবে না। অনিন্য দ্রুত মুখ ফিরিয়ে তাকালো। শরীরে শক্তি নেই, গলায় দম নেই, তবুও যতটুকু জোরে সম্ভব ততটুকু জোর দিয়ে চেঁচিয়ে বলল, আমার মাকে নিয়েও একটাও বাজে কথা বলবেন না। বলবো না, যদি লক্ষ্মী বাচ্চার ন্যায় খাওয়া দাওয়া শুরু করো তো। আমি খাবো না। আমি মরে গেলে কার কি? সত্যি বলবো, কারো কিছুই না। আমারও ঘাট থেকে আপদ বিদেয় হতো, কিন্তু শত হোক তুমি আমার রক্ত। এখানে আটকে যাই। এখন শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনবে? অনিন্য সে কথার জবাব দিল না। আহসান খান মুচকি হেসে বললেন, ব্যাড নিউজটাই আগে শোনো। ওই যে মেয়েটা, কি যেন নাম তার, তিহা, আগামীকাল সে হানিমুনের উদ্দেশ্যে যাত্রা করবে তার আদরের স্বামীর সঙ্গে। এখন তুমি যদি এরকমই থাকো, তবে আমাকে বাধ্য হয়ে সে যাত্রা ভণ্ডুল করতে হবে। বলতে পারো আমার খারাপ রূপের শেষটুকু আমি তাকে দেখাবো। আর যদি খাওয়া দাওয়া করে আমার চিন্তা কমাও, তবে সে চলে যাক, সে খবর আমার নিয়ে লাভ হবে না। অনিন্যর শক্ত মুখে আরো খানিক কাঠিন্য যোগ হলো। আহসান খান চুপচাপ বসে রইলেন। তিনি জানেন এবার তার ছেলে ঠিকই খাবে। জায়গা মতো টোটকাটাই সে দিয়েছে। অনিন্যর বুক চেরা দীর্ঘশ্বাস সে কাউকে বুঝতে দিল না। ভার মুখে বলল, পরের মেয়ের অভিশাপ কুড়িয়েন না। তার মানে তুমি খাবে? খাবো। আহসান খানের মুখের হাসি চওড়া হলো। তিনি উঠে দাঁড়িয়ে মালতীর দিকে ইশারা করে বললেন, এই মেয়ে, অনির খাওয়া দাওয়ার দায়িত্ব তোমার উপর দিলাম। এর জন্য মাস শেষে মোটা মাইনে পাবে। মালতীর চোখ মুখ লজ্জায় লাল হয়। অপমানে থমথম করছে সে। অনিন্য হঠাৎ প্রশ্ন করে বসল, আহ, গুড নিউজটা। আহসান খান উৎসুক গলায় বললেন, আমার ব্যাপারে তোমার আগ্রহ আছে দেখছি। হ্যাঁ, যাই হোক, হঠাৎ তিনি লজ্জা মিশ্রিত গলায় বললেন, তোমার আবার ভাই বা বোন আসছে? হ্যাঁ। অনিন্য অন্য পাশ ফিরে চোখের জল আটকালো। তার বাবা এরকমটা ছিল না। দ্বিতীয় বিয়ের পর তিনি কেমন যেন পাল্টে গেছেন। ছেলের দুঃখে তিনি সুখ খুঁজে পান। আকাশ ঝকঝকে পরিষ্কার, মিঠা রোদে ঝলমলে প্রকৃতি। বাতাসের বুক চিরে সাঁই সাঁই করে এগিয়ে চলেছে বাস। তিহা আদ্র মাঝের দিকে বসেছে। তিহার দৃষ্টি খোলা জানালার বাহিরে, আর আদ্রর দৃষ্টি তিহাতে নিবদ্ধ। তারা যাচ্ছে ঢাকার বাহিরে, সিরাজগঞ্জে। সেখানে আদ্রর ফুপুর বাসা রয়েছে। সেখানে কয়েকদিন থেকে সেন্ট মার্টিন অথবা কক্সবাজারের যাত্রার পরিকল্পনা আদ্রর। তিহা অবশ্য এত সব পরিকল্পনার কথা জানে না। সে শুধু ফুপু শাশুড়ি বাড়ি প্রথমবার যাচ্ছে এই ভেবে ভেবে হাতের তালু ঘামাচ্ছে। কিছুটা অপ্রস্তুত ভাব, কিছু অস্বস্তি, আবার প্রথমবারের মতো বাবা মায়ের পর অন্য একজনের সাথে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার অনুভূতি, সব মিলিয়ে কেমন দোনমনো অনুভূতি হচ্ছে বারংবার। পথে যেতে যেতে গ্রাম বাংলার নানান রূপ চোখে পড়ছে। কখনো বা টিনের চালের বাড়ি, মাটির বাড়ি, আবার মাইলের পর মাইল শুধুই ক্ষেত। মাঝারি সাইজের ধান গাছ রয়েছে সেই ক্ষেতগুলোতে। ধান চাষের সময় সব ক্ষেতেই ধান চাষ হচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা সবুজ কার্পেট মোড়ানো রাস্তা। কি অপূর্ব দেখাচ্ছে। দূরে দূরে দু একজন মানুষও দেখা যায়। তারা মাথা নুইয়ে কাজে ব্যস্ত। কেউ বা কাকে পানির কলস নিয়ে গন্তব্যের পথ ধরেছে। বাচ্চারা হাত ধরাধরি করে খেলছে কোথাও কোথাও। আবার কিছু দূর যেতেই গ্রামীণ বাজার চোখে পড়ছে। এক এক সময় এক এক দৃশ্য, কিছুই থেমে নেই। তিহা মুগ্ধ নয়নে চোখ সরিয়ে নিল। আদ্রর দিকে তাকাতেই আদ্র থতমত খেল। তিহাকে বুঝতে দেওয়া যাবে না যে আদ্র তার দিকেই নেত্রজোড়া নিবদ্ধ করে রেখেছে। তাই দ্রুত তার সঙ্গে চোখজোড়া সরিয়ে নিল। তিহা ডাকলো, শুনছেন? আদ্র এবার তাকিয়ে জবাব দিল, হ্যাঁ বলো। আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক সুন্দর জায়গা, তাই না? বলতে পারলাম না, আমি এর আগে কখনো যাইনি। কেন? আমার এই ফুপু ঢাকাতেই থাকতেন, বছর দুয়েক আগে সপরিবারে গ্রামে চলে যান। ওটা ওনার হাজবেন্ডের বাড়ি। ও, তাহলে আপনিও প্রথমবার যাচ্ছেন? প্রথমবার, বউ সমেত। কথাটা এমন ভাবে বলল আদ্র, তিহার কেমন যেন লাগলো বুকের ভেতর। যতবার আদ্র তাকে বউ বলে আখ্যায়িত করে ততবার এরকম হয়। কেন হয় কে জানে।
তিহা চুপটি করে পুনরায় বাইরে তাকালো। জানালায় মাথা রেখে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ জোড়া বুজে ফেলল। কিছু সময় পর আদ্র টাকাটাকিতে তিহা চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল। কি? আদ্র অবাক হয়ে বলল। এই না জাগনা ছিলে, অমনি ঘুমিয়ে গেলে? তিহা লজ্জিত গলায় জবাব দিল। ঘুম পেয়ে গিয়েছিল, সরি। সরির কি আছে এতে? আচ্ছা ঘুমাও তবে। আগে বলুন, ডাকলেন কেন? না মানে, সামনেই যমুনা সেতু, তুমি এর আগে দেখোনি বোধ হয়, তাই ডাকলাম। মুহূর্তেই তিহার চোখ থেকে ঘুম উড়ে গেল। আগ্রহী কণ্ঠস্বরে মাথাটা এদিক ওদিক করে খুঁজতে লাগলো কোথায় সেতু। আদ্র সহাস্যে বলল। 2 মিনিট, সেতুর একদম কাছেই আমরা। তিহা কপালে হালকা ভাঁজ ফেলে প্রশ্ন করে। আপনি কি করে জানলেন আমি এর আগে যমুনা সেতু দেখিনি? কারণ এই রাস্তায় এর আগে এলে অবশ্যই এত এক্সাইটেড থাকতে না। সবকিছুই তোমার চোখে নতুন যেহেতু, তাই বুঝেছি তুমি এর আগে আসোনি এখানে। তিহা প্রত্যুত্তর করার সময় বাস থামল। তিহা মুখ বাড়িয়ে দেখল একটা বক্সের ভেতরে একজন লোক বসে রয়েছে কম্পিউটারের সামনে। বাসের হেল্পার তাকে কিছু টাকা দিলে বাস আবার সামনে এগিয়ে সেতুতে উঠতে লাগলো ধীরে ধীরে। তিহা অবাক নয়নে দেখতে লাগলো। যে কোনো কিছুতেই প্রথমবারের অনুভূতিই অন্যরকম। নিচে স্বচ্ছ টলমলে পানি, দূরে দূরে ফেরি চলাচল করছে। ইঞ্জিনবাহী ফেরি, বালিতোলা ট্রলার থেকে শুরু করে ছোট ডিঙি নৌকো সবকিছুই আছে। মাঝে মাঝে ভেসে উঠছে জ্বর, যা প্রায় ডুবো ডুবো এখন। আদ্র বলল। এখন জোয়ারের সময়, সামনেই বর্ষাকাল আসছে। ধান তোলা শেষ হতে হতেই সমস্ত ক্ষেত ভরে যাবে পানিতে। তখন এই নদী দেখতে আরো সুন্দর লাগবে। পানিতে থই থই করে একদম। আর যখন রোদের আলো পড়ে চিকচিক করে, খুব সুন্দর লাগে দেখতে। আপনি তো এর আগে ফুপুর বাড়ি যাননি, তবু সেতুতে উঠেছেন। তাও বেশ কয়েকবার। রাজশাহী গিয়েছিলাম বহু আগে বিভিন্ন কাজে, তখন আসা যাওয়ায় অনেকবারই সেতুতে ওঠা হয়েছে বিভিন্ন সময়। সবচেয়ে কম পানি থাকে শীতের সময়। পানি শুকিয়ে এইটুকুন হয়ে যায়। এইটুকুন? উপর থেকে দেখছি দেখি এইটুকুন লাগছে, ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই, দেখুন কত পানি। আদ্র হাসতে লাগলো। তাই থাক, তোমাকে কষ্ট করে ফেলতে হবে না। আর পানি মাপার অনেক যন্ত্র আছে। আমার মতো একটা আর্দ্রের কোনো প্রয়োজন নেই যে পরে পানি মাপতে যাবার। তিহাও হাসতে লাগলো। লোকটার সঙ্গে কথাই পারা যায় না। তিহা ঠোঁটে হাসি রেখেই আবার জানালা দিয়ে বাইরে তাকালো। কিছু সময় পরই সেতু থেকে নেমে গেল ওরা। তিহা বলল। এবার একটু ঘুমিয়ে নিই। আদ্র বলল। এই না, আমরা প্রায় চলে এসেছি। একটু পরে কড্ডার স্টপেজ, সেখানেই নামতে হবে আমাদের। এত কাছে সিরাজগঞ্জ? জি ম্যাডাম, ওখান থেকে টমটমে করে নিয়ে যাব আপনাকে। তিহা ভ্রু কুঁচকে বলল। টমটম আবার কি? এক ধরনের যানবাহন, দেখলেই বুঝবেন। তিহা মৃদু শ্বাস ফেলে নেকাব খুলে ফেলল। হাতের ফোন ব্যাগের ভেতর রেখে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসলো। তিহার লজ্জা করছে ভীষণ। কতক্ষণ যাবৎ তার চোয়াল ধরে দেখে চলেছে মহিলাটি। যেন এত সুন্দর কাউকে সে আর কখনো আগে দেখেনি। এই মহিলাটি আদ্রর ফুপু। যে ভয় আর অস্বস্তি তিহাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল সেটা এখন আর নেই। তার জায়গায় একদল লজ্জা এবং শরম আশ্রয় নিয়েছে। তিহাকে দেখার পর থেকে বারবার বলে চলেছে সে সুন্দর, অপূর্ব সুন্দর। এরকম সুন্দর কেউ আদ্রর বউ হবে তা ভাবতেই পারেননি তিনি। শুনে তিহার লজ্জা আর আদ্রর গর্বিত ভাব যেন আদ্রই তিহাকে খুঁজে নিয়ে এসেছে। কাপড় সাপড় পাল্টাইয়া খাইয়ে নাও তোমরা, আমি খাবার দেই। এত তাড়াহুড়ার কিছু নেই ফুপি, আমরা ধীরে সুস্থে খেয়ে নিব। সে কি, এত সুন্দর বউ, ও কি না খাইয়া থাকবো নাকি এতক্ষণ? তুই কথা না বাড়াইয়া জলদি যা তো, হাত মুখ ধুই আয়, আমি ভাত দেই। অগত্যা আদ্রকে হাত পা ধুতে যেতে হলো। তিহাও হাত পা ধুতে গিয়ে আরেকটি নতুন জিনিস উপভোগ করলো, আর সেটি হলো চাপকল। এর আগে কখনোই এই জিনিসের মুখোমুখি হয়নি তিহা। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর চাপ দেয়, আর কলকল করে পানি নামে। তিহাও আগ্রহ করে চাপ দিতে গিয়ে হাতে ব্যথা পেয়ে বসলো। এত শক্ত, ওরা চাপে কিভাবে? তিহা দুহাত এক করে চাপলো। পানি বেরোলো, তবে কলকল করে নয়, একটুখানি। তাই দেখে আদ্র হেসে কুটি কুটি। তিহা গাল ফোলালো। লোকটা তো ভীষণ খারাপ, মানুষের ব্যর্থতায় সুখ খুঁজে বেড়ায়। অবশ্য এই মন খারাপ ভাবটা খুব বেশিক্ষণ থাকলো না, যখন ফুপু বকা দিয়ে দিলেন আদ্রকে ইচ্ছে মতো। কোন সাহসে আদ্র নতুন বউকে দিয়ে চাপকল থেকে পানি তোলায়, তা নিয়ে খুবই হম্বিতম্বি করলেন তিনি। আদ্র বেচারা কাইকুই করে নিজের সাফাই গাইতে গিয়েও বিশেষ সুবিধে করতে পারল না। শেষত চুপ করেই রইল। আর চোখে তিহাকে বারবার ইশারা দিয়ে বোঝালো এর শোধ সে পরে তুলবে।
ওদিকে তিহা বাহির থেকে ইনোসেন্ট ভাব নিয়ে রইল, ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ পেল। তারা বেগম ও তার মেয়ে মিলে খেতে গিয়েছে কিছু কাজ করতে। এখন বিকেলবেলা। তারা বেগমের বাড়িটার পাশেই বড় নদী, যা এখন শুকিয়ে গেছে। নদীর পরেই ক্ষেতের সমাহার। সেখানে তারা বেগমেরও প্রায় 18% ক্ষেত রয়েছে। দুপুরে খেয়ে দিয়ে আদ্র একটু ঘুমিয়ে নিল। এই ফাঁকে তিহা তারা বেগমদের সঙ্গে করে ক্ষেত ঘুরতে চলে গেল। আদ্র ঘুম থেকে ওঠার পর তিহাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে জড়ানো চোখে উঠোনে বেরিয়ে এলো। উঠোন থেকেই ক্ষেত দেখা যায়। নজর বুলিয়ে দূরে তিহাকে হাসিতে মত্ত থাকতে দেখল সে। তার ফুফাতো বোন আমেনার সাথে হাসিতে লিপ্ত তিহা। আদ্র চিন্তামুক্ত হলো। পুনরায় এসে বিছানায় শুয়ে পড়ল। রাজ্যের অলসতা তাকে ঘিরে ধরেছে যেন আজ। এগুলো কি শাক? আমেনার উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে তিহা। কলমি শাক চিনেন না ভাবি? চিনি, তবে নামটা জানতাম না। এগুলো অনেক খেয়েছি। আম্মু শুকনো মরিচ দিয়ে এত সুন্দর করে ভাজতো। ইস, মনে পড়তেই জিভে জল এসে যাচ্ছে। খাবেন ভাবি? আম্মাকে বলি তাইলে তুলতে। না থাক, শুধু শুধু ফুপুকে ঝামেলায় ফেলো না আমেনা। তার আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকালো আমেনা। উত্তর দিল। আমেনা শুনল না। তারা বেগমকে গিয়ে কথাটি বলতেই তিনি আদেশ করলেন কতগুলো শাক ক্ষেত থেকে তুলে নিয়ে যেতে। তিহাও হাত লাগালো আমেনার সঙ্গে। আমেনা গপাগপ শাক তুলছে। ওদিকে তিহার হাত লাগাতেও কেমন যেন লাগছে, কাদামাটির কারণে। ব্যাপারটা বুঝতে পেরে আমেনা সহাস্যে বলল, ভাবি আপনার তুলতে হবে না, আমিই পারবো। আপনি বাড়ি যান, হাত মুখ ধুয়ে বসেন গিয়ে। বাড়ি একদম খালি। তোমার ভাইয়া আছেন তো? ভাইয়া তো ঘুমের মানুষ আর মরা মানুষ সমান কথা। আপনি বাড়ি যান, গিয়ে টিভি দেখেন। তিহা মৃদুস্বরে আচ্ছা বলে একলাই আইল ধরে চলে এলো নদীর কাছে। নদীর এক পাশ পুরোপুরি শুকিয়ে শুধু কাদামাটি স্তূপ জমেছে। ওপর থেকে দেখতে নরম লাগলেও সূর্যের প্রতিনিয়ত তাপে সেগুলো শক্ত মাটিতে পরিণত হয়েছে। তিহা নদী পেরিয়ে উঠোনে এসে উঠল। চাপকল চেপে হাত পা মুখ ভালো করে ধুয়ে ঘরে ঢুকলো। আদ্র ঘুমোয়নি। তিহার উপস্থিতি বুঝতে পেরেও চোখ মেলে তাকালো না। সে যেন গভীর ঘুমে এরকম একটা ভাব ধরে পড়ে রইল। তিহা বুক থেকে ওড়না সরিয়ে একপাশে রাখলো। জামার বুকের কাছটায় অনেকখানি ভিজে গেছে। তোয়ালে দিয়ে চেপে চেপে জামাটা মোছার বৃথা চেষ্টা শেষে দীর্ঘশ্বাস ফেলল। জামাই পাল্টে ফেলতে হবে, নইলে উপায় নেই। চোখ মুছে নিয়ে আয়নার ভেতর তাকাতেই ভূত দেখার ন্যায় চমকে উঠল সে। আদ্র কখন যে উঠে বসেছে আর তার দিকে তাকিয়ে আছে তা ঘুণাক্ষরও টের পায়নি তিহা। মাথায় এলো তার গায়ে তো ওড়না জড়ানো নেই। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিঁচে ফেলল সে। দুহাতে নিজের বুককে আড়াল করে নিল। খানিকটা নিচু হয়ে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। তোয়ালে দিয়ে নিজেকে পেঁচিয়ে আদ্রর মুখোমুখি হয়ে তাকালো। খেঁকিয়ে উঠল তিহা। ছি, আপনি এত খারাপ। দেখছেন আমি পরিপাটি নই, তবু এভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমার বেখেয়ালিপনার সুযোগ নিয়েছেন আপনি। আদ্র ইনোসেন্ট গলায় শুধালো, কি আজব, নিজের বউকে দেখতে হলে পরিপাটিভাবে দেখতে হবে কেন সব সময়? তুমি অপরিপাটি থাকো আর অগোছালো থাকো, সেটা আমার কাছে সুন্দর হওয়া উচিত। একদম গলানো কথাবার্তা বলে মন নরম করার চেষ্টা করবেন না। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর আপনি যখন জেগেই তখন আগে থেকে কেন সাড়া দিলেন না আমাকে? এমনি সারা দিলে এত সুন্দর তোমাকে দেখতে পারতাম না। তিহা দমে গেল। অগ্নি চোখে কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। বিছানার উপর থেকে ওড়নাটা ছো মেরে নিজের শরীরে মেশালো। মাথায় এদিক ওদিক দুলিয়ে স্বগতিক্ত করতে লাগলো। সুযোগ নিচ্ছেন আমার তো। ওকে ফাইন, নিন সুযোগ, কিচ্ছুটি বলবো না। আমি তো বউ, বিয়ে করার রক্ষিতা আর কি। বৈধ সার্টিফিকেট পেয়েই তো গেছেন, তখন ছুতে দোষ কোথায়? নিন, আসুন, ঝাঁপিয়ে পড়তে চাইলে পড়তেই পারেন। আমি কিচ্ছুটি বলবো না, শুধু বলছি কিচ্ছুটি বলবো না। তিহার গলার স্বর ভেজা। অন্য সময় আদ্র সাফাই গাওয়ার চেষ্টা চালাতো অথবা তিহাকে আশ্বস্ত করত। এবার তা করল না, বরং আদ্রর হুট করে এই ভীষণ রাগ চাপলো মাথায়। গলায় কাঠিন্য যোগ করে সে বলল, তোমাকে কবে ছুঁয়েছি তিহা? সবসময় এভাবে খোঁটা মেরে কথা না বললে হয় না? তোমার কি মনে হয় আমি মরে যাচ্ছি এসবের জন্য? আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন অ্যান্ড ফিলিংস তিহা। নইলে তোমার উপর বহুত আগেই স্বামীর অধিকার খাটাতে পারতাম। তিহাও গলা বাড়িয়ে বলল, তো খাটাচ্ছেন না কেন? করুণা করছেন? আমি কারো করুণার পাত্রী নই। বিয়ের পর শুধু আমি কেন, আমার সবকিছু তো আপনার হয়ে গেছে। নিন, যা খুশি করুন, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আচমকা তিহা
শরীর থেকে ওড়না খুলে দূরে ছুঁড়ে মারল। জামার পেছনের লম্বা চেইনটা ধীরে ধীরে নামিয়ে নিতে লাগলে আদ্র দ্রুত বিছানা ছেড়ে উঠে আসে। তিহার হাত চেপে ধরে জামার চেইন তুলে দিয়ে অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রইল। তিহা তেজি গলায় পুনরায় কিছু একটা বলতে গেলে তাকে হালকা ধাক্কায় বিছানায় ফেলে দেয় আদ্র। চিত হয়ে শুয়ে পড়ে তিহার উপর। নিজের শরীর ঝুঁকিয়ে কি যেন খুঁজে বেড়াতে লাগলো সে। ওদিকে আগাম কোনো কিছু ঘটার আশঙ্কায় নিজের চোখজোড়া বন্ধ করে নিল তিহা। তার শ্বাস ক্রমশ ঘন হয়ে উঠছে। পাজরে পাজরে কাঁপন, শরীরের ভেতর শিরশির করছে। এই বুঝি খাবলে ধরল আদ্রতাকে, কিন্তু না। একসময় শোনা গেল একটা রিক্ত হিম করা কণ্ঠস্বর। আমি এই তিহাকে সত্যি চিনি না। তিহা চোখ মেলে তাকালো, সঙ্গে সঙ্গে দেখলো আদ্র সরে গেছে। রুমের এক কিনারায় দাঁড়িয়ে তখনও অদ্ভুত চোখজোড়া মেলে তাকে দেখছে। তিহা দ্রুত উঠে ওড়না কুড়িয়ে নিল। গায়ে জড়াতে জড়াতে আদ্র বেরিয়ে গেল। যাওয়ার সময় ঘরের দরজায় ভীষণ জোরে লাথি মারল। দরজার শব্দে ভেতরটা কেঁপে উঠল। মালতীর বুকের মধ্যিখানে মুখ গোজ করে শুয়ে আছে অনিন্য। এলোমেলো বিছানা জানান দিচ্ছে একটু আগে ওঠা আদিম ঝড়ের কথা। দুটো প্রাণ একত্রে শ্বাস নিচ্ছে। মালতীর সরু আঙুলগুলো অনিন্যর চুল টানছে ধীর গতিতে। লাশময়ী দেখাচ্ছে দৃশ্যটাকে। আচমকা মালতী বলে উঠল, আমাকে কবে বিয়ে করবে অনিন্য? অনিন্য সে কথার জবাব না দিয়ে মালতীর বুক থেকে মুখ তুলে নিল। ড্যাবড্যাবে চোখ জোড়া এদিক ওদিক ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। গায়ের চাদরটা আরেকটু টেনে নিয়ে ঘুমের দেশে যাত্রা করার প্রস্তুতি নিতে লাগলো যখন মালতী পুনরায় প্রশ্ন করে বসল। ঠিক তখনই জবাব দাও অনিন্য। এইবার অনিন্য কথা বলল, ভীষণ খাপছাড়া কণ্ঠস্বর। তুমি ভালো করেই জানো এই কথার কোনো জবাব নেই। তাহলে আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? ক্ষণকালের স্তব্ধতা। তারপর শোনা গেল অনিন্যর দায়সারা জবাব, জানি না। মালতী অধৈর্য হয়ে উঠল। অনি, আমি তো সংসারই করেছি রীতিমতো তোমার সাথে, তাহলে আমাকে বউয়ের স্বীকৃতি দিতে দোষ কোথায়? তারপর গলার স্বরটা নরম করে অনেকটা আকুতির স্বরে মালতী শুধালো, প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি। প্লিজ অনি, প্লিজ। তোমার জীবনটা একদম ঠিক হয়ে যাবে অনি। আমি সত্যি বলছি, তোমাকে ভীষণ ভালোবাসবো। এত ভালোবাসবো যে তুমি সব ভুলে যাবে, সব, এমনকি ওই মেয়েটাকেও। শেষ কথাটুকু মাটিতে পড়ার আগেই অনিন্য ক্ষেপে বাঘের ন্যায় মালতীর উপর ঝাঁপিয়ে পড়ল। এক হাতে তার দুগাল চেপে ধরে কঠোর স্বরে শাসালো, এই কথা নেক্সট টাইম ভুলেও উচ্চারণ করতে যেন না শুনি। শুনলে লাথি মেরে বের করে দেব এই বাসা থেকে। খুব বিয়ের শখ তোর না? কি করছিস আগে? এক এক সময় এক একজনকে দেহ দিয়ে বেড়াতি, সেখান থেকে তুলে এনে 3 বেলা রাস খাবার খাচ্ছিস। মাথার উপর ছাদ দিয়েছি। এসব কিছু কি কম নয়? জীবনে ভয় থাকলে বিয়ের নাম ভুলে যা। তোর মতো রক্ষে থাকে যে বিছানার সঙ্গী করছি তাতেই খুশি থাক। বেশি লোভ করিস না, মনে রাখিস অতি লোভে মৃত্যু কিন্তু। শেষ বাক্যটুকু বলার সময় অনিন্যর চোখ চকচক করে উঠল। কথার মাঝে রহস্য রেখেই উঠে পড়ল সে। বিছানার চাদর টেনে পুরো গায়ে জড়িয়ে ধীরে পায়ে বেরিয়ে এলো রুম থেকে। রেখে এলো মালতীর কান্নারত মুখখানি। আধারের কুয়াশা অবরুদ্ধ করেছে বাতাবরণকে। সন্ধে নামছে। মাটির বারান্দায় দুহাত একত্রিত করে উদাসীন চোখে গগনে চেয়ে আছে তিহা। তার মন আজ ভীষণ খারাপ। সে নিজেও জানে না একটু একটু করে আদ্র নামক বদলোকটি তার ভেতরে জায়গা দখল করেছে। সেই বদলোকের সঙ্গে বদাচরণ করবার নিমিত্তেই মন বাড়িতে হট্টগোল আজ। তিহার গোমট সুরত অন্তত তাই প্রকাশ করছে। দূর থেকে আদ্র দেখল একটা ফড়িং সাই করে উড়ে চলে গেল সামনে দিয়ে। আদ্র চোখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে বড় বেশি সস্তা করে দিয়েছিল তিহার নিকটে। সময় ফুরোয়নি। এখন থেকে তিহাকে বুঝতে হবে এটা বৈবাহিক সম্পর্ক, এটা সংসার, কোনো মান অভিমানের খেলা অথবা নাট্যকলা নয়। আজ অনেকদিন পর আদ্রর সিগারেট খেতে ইচ্ছে করছে। আশেপাশে তাকিয়ে সে পুনরায় তিহার প্রতিমূর্তি দেখল। ফের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে প্রস্থান করল দ্রুত চলনে। উনুন ঘরে ধোয়া হামাগুড়ি খাচ্ছে। বাঁশ ভেজা ছিল। আমেনা খেয়াল করেনি।
তাই দিয়ে আগুন জ্বালাতে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা। আগুন ধরে নিভে যায়। এমন চলতে থাকলে আগামী 1 ঘন্টাও শাক ভাজা হবে না। আমেনা ঠোঁট উল্টে কপালের ঘাম মুছল। পেছন ফিরে তারা বেগমকে ডাকতে নিলে দেখল তিনি আসছেন। আমেনা পুনরায় আগুন জ্বালানোর প্রস্তুতি গ্রহণ করে। তারা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেন। ধমকের সুরে বললেন, এখনো হয়নি? আমেনা পূর্ণ চোখ মেলে তাকালো। বিরক্তির স্বরে শাসালো, বাঁশগুলোকে। এই তোদের জন্য আমার বকা শোনা লাগবে এখন। তোরা ধরবি নাকি আমি ছুঁড়ে ফেলে দেবো ওই পুকুরে, ডুবে পচবি, তখন কেউ ব্যবহার করবে না, দেখিস। তারা বেগমের রাগ পড়ে যায়। মেয়েটা বড় হলেও ভারী পাগলাটে ধরনের। পড়াশোনায় অতি মনোযোগী। গ্রামে থাকলেও কথাবার্তার শুদ্ধতার চিহ্ন রাখতে চায়। এই নিয়ে প্রথম প্রথম কত হাসাহাসি মানুষের। এখন অবশ্য সবারই অভ্যেস হয়ে গেছে। গ্রামগঞ্জে শুদ্ধ ভাষায় কেউ কথা বললে তাকে বিদেশি অথবা বিলেতি বলা হয়। এখন অবশ্য এই মনোভাব অনেকটাই কমেছে। দেশ উন্নত হচ্ছে। তারা বেগম কতগুলো পাটকাঠি নিয়ে এলেন। আমেনাকে শুনিয়ে শুনিয়ে বললেন, আগুন ধরাইতে জানে না, আসছে আনতে, দেখি সর। আমেনা আদুরের স্বরে বিরোধিতা করে, মা, তোমার শাক ভাজার চেয়ে আমারটা বেশি ভালো হবে। ওরে বাপ রে, আমার তাও আমারে শিখাইতে আসছে, তুই সরবি নাকি? মায়ের রণমূর্তি দেখে আমেনা সরে বসল। তারা বেগম মিনিটের মাথায় দাও দাও আগুন জ্বালিয়ে ফেললেন। কড়াই বসিয়ে শাক ভাজতে বসলেন। আমেনা হাঁটুতে মুখ গুজে বাইরে তাকালো। দূরে তিহাকে নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উৎসুক কণ্ঠে বলল, ভাবি ওইভাবে দাঁড়িয়ে আছেন কেন? তারা বেগমও তাকালেন, দেখলেন, বললেন, তুই যেখানে আমি তো সেখানে, কেমনে জানবো? যা জিজ্ঞেস কর, দেখে তো মন খারাপ লাগতেছে। আমেনা চটজলদি উঠে দাঁড়ালো। যেতে নিয়েও কি মনে করে যেন বসে পড়ল। তারা বেগম প্রশ্ন ছুড়লেন, গেলি নাকি? আমেনা দুদিক মাথা নাড়ায়। বইয়ে পড়েছি মানুষের অনেক গোপন আর ব্যক্তিগত জিনিস থাকে, সব জায়গায় গিয়ে দখলদারি করাটা অভদ্রতার লক্ষণ। আমি তো অভদ্র নই, তাই আমার যাওয়াটা উচিত হবে না। ভাবিকে দেখে মনে হচ্ছে সে কিছু ভাবছে, ভাবুক না, নিরিবিলিতে ভাবলেই তো সব অঙ্কের সমাধান বের হবে মা। তারা বেগম অপলক আমেনার দিকে চেয়ে রইলেন। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, এক সময় তাকেও বিয়ে দিয়ে দিতে হবে। তখন তারা বেগম কি করে থাকবেন? আমেনা বোধহয় জানেই না তার মা সবসময় বকলেও কতটা ভালোবাসেন ভেতরে ভেতরে। আমেনাকে পরের হাতে তুলে দেওয়ার কথা কল্পনায় আসলেও তার চোখে পানি জমে। তারা বেগম রান্নায় মনোযোগ দেয়। যখন সময় হবে তখন দেখা যাবে, আগে ভাগে এত ভাবাভাবির কিছু নেই। তিহা সত্যিই ভাবছিল তার করা কাজটি কি সঠিক নাকি ভুল। মন এবং মস্তিষ্ক দুটোই উত্তর দিয়েছে ভুল। তিহা লজ্জিত, অনুতপ্ত নিজের কর্মের কারণে। আদ্রকে চিনতে এত বড় ভুল কিভাবে করলো সে? আজ কতদিন বিয়ের, আদ্র তো ছোঁয়া তো দূর, তিহাকে মজা করেও একটা সেন্সিটিভ কথা বলেনি। হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে প্রায়শই, এটা স্বাভাবিক। আদ্র যে তিহাকে পছন্দ করে, তিহা বেশ টের পায় তা। শুধু ভয় হয় নতুন করে কোনো সম্পর্কে জড়াতে, ফের যদি কোনো ধোকায় পড়তে হয়। 20 বছরের বিবাহিত জীবন ভেঙে যেতে দেখেছে তিহা। সেখানে আদ্র কেমন কি, অতীতে কি কি করেছে তার কিছুই তো জানে না সে বলতে গেলে। একসময় ধ্যান ভাঙে আজানের মধুর ধ্বনিতে। তিহা দুর্বল হাতে মাথায় ওড়না তুলে দেয়। পশ্চিম আকাশে সূর্য নেই, আরক্ত বর্ণ লেপ্টে রয়েছে। তিহা মন দিয়ে আজান শুনল, মনে মনে জবাব দিল। আজান শেষে আকাশের বিশাল বুকে এলোমেলো দৃষ্টি ফেলে প্রার্থনা করল, আমাকে একটা পথ খুঁজে দাও। এই সম্পর্কে এগিয়ে নিয়ে যাব নাকি এখানেই সব শেষ করে দিব? এর ভবিষ্যৎ কি? আদ্র সাহেব কোনোদিন আমাকে কাঁদাবেন না তো? এত প্রশ্নের ভিড়ের উত্তরের ঝুড়িটা একদম শূন্য। আপনি সাহায্য করুন আমায়। আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না আমাকে। অনিন্য তো ভালো আছে, তাহলে আমাকেও ভালো রাখুন। আমাকে একটা রাস্তা দেখান দয়া করে, আর কিচ্ছুটি চাই না। তিহা। পেছন থেকে আচমকা ডাক শুনে চমকে ওঠে তিহা। দূরে দাঁড়াতেই আদ্রকে চোখে পড়ল। ধাতস্থ হয় সে, মৃদু দম ফেলে কম্পিত কণ্ঠে জবাব দেয়, বলুন। আদ্র কিছু বলে না, এগিয়ে আসে। সিগারেট খেতে খেতে তিহাকে নিয়ে অনেক ভেবেছে সে। তিহার জায়গাটা বোঝার চেষ্টা করেছে। তিহা ওর জীবনে যে ধাক্কাটা খেয়েছে এটা অনেকেই খায়, কিন্তু সবাই আটকে থাকে না। অনেকেই বেরিয়ে আসে, আসতে চায়। তিহাও হয়তো চাইছে, কিন্তু পারছে না। কিছু কিছু অতীত চাইলে ছুঁড়ে ফেলে দেয়া যায় না,
অতি গোপনে তাকে লুকিয়ে ভার বুকে বোঝার ন্যায় সঙ্গে নিয়ে চলতে হয়। তিহার অতীতটাও ওরকম। যতদিন সে বেঁচে থাকবে ততদিন হয়তো মনে পড়বে কেউ একজন তাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। হয়তো সেই সংজ্ঞা থেকেই তার মন বলতে শিখেছে পৃথিবীর সব পুরুষরাই সমান, একরকম। আদ্রর কিছু কিছু কাজে হয়তো সেই পুরনো অতীত চোখে ভেসে ওঠে তিহার, তাই নিজেকে না সামলাতে পেরে পাগলামি করে বসে। আদ্র তো বড়, তার উচিত তিহাকে সময় দেয়া, অন্তত এতটুকু সময় যাতে করে তিহা কোনোদিন কোনো অভিযোগ না তুলতে পারে আদ্রর নামে। অনেকক্ষণ যাবৎ আদ্রকে চুপ করে থাকতে দেখে তিহা মিনমিনিয়ে প্রশ্ন করে, কি হলো, কিছু বলবেন? হুম। আদ্রর ধ্যান ভাঙে। তিহা অন্যদিকে চোখ ফিরিয়ে সম্মতি দিল। বলুন। প্রত্যুত্তরে শোনা যায় একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস। তিহা আবার চমকে, লোকটার নিঃশ্বাস এত ঘন। আদ্র বলল, আই এম সরি টিয়া, তোমার সাথে অনেক আজে বাজে ব্যবহার করে ফেলেছি। রিয়েলি সরি, মন থেকে বলছি। তিহার বুকের ভার কমে, চমাট লাগা বরফ গলতে শুরু করলো। বদ লোকটা এতটাও বদ না যতটা সে ভেবেছিল। তিহার নরম গলায় বলল, ওকে। আর শুনুন। এক সেকেন্ড থেমে তিহা বলল, আমিও সরি। আমিও কি থেকে কি করে ফেলেছি। ইটস ওকে। আদ্রর ঠোঁটের কিনারায় অস্পষ্ট হাসি। তিহা দেখতে পেল না, কথার ফুলছুরি ফোটে। যে অভিমানে এতক্ষণ দূরে দূরে ছিল দুজনে, সে সময়টুকুই কত কথা জমে গেছে। একে একে গল্প জমে ওঠে। একটু পর এক বাটি চানাচুর মুড়ি হাতে আমেনা আসে। তার একটু পর আসে তারা বেগম, তার হাতে শীতল পাটি। আকাশে এত বড় চাঁদ উঠেছে। আগামী 2-1 দিনেই জ্যোৎস্না বোধ হয়। চাঁদের ঠিকরে আসা আলোয় চারিপাশ আলোকিত। একটা টিমটিম করে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলো নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছে, যদিও তা চাঁদের আলোর সামনে ফিকে। চারজনে সেই আলোতে একে অপরের মুখে চেয়ে চেয়ে গল্পে মেতে উঠেছে। এক নক্ষত্রমণ্ডল জমা রোষা বেশ মিলিয়ে গেছে। তার বদলে ভেতর বাড়ি ভরে উঠেছে প্রস্ফুটিত উল্লাসে। রাত 8টা বাজতে এখনো 20 মিনিট বাকি। ইতিমধ্যেই তারা বেগমের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। গ্রাম অঞ্চলে সন্ধে 7টায় ডিনার এবং রাত 8টার ভেতরে ঘুমিয়ে পড়ার প্রবণতা সবচাইতে বেশি। অবশ্য এরা শহরের লোকজনদের ন্যায় সকাল 9টায় ওঠে না, বরং ফজরের আজান কানে যাওয়ার আগেই উঠে পড়ে, উনুন জ্বালায়, সকালের রান্না করে মাঠে নেমে পড়ে কাজ করতে। আদ্র অলস ভঙ্গিতে টিভি দেখছে। এক পা অন্য পায়ের উপর তুলে আয়েশি কায়দায় বসে রয়েছে সে, মৃদুভাবে পাও নাচাচ্ছে। তিহাও এতক্ষণ টিভির দিকেই তাকিয়েছিল, কিন্তু এখন হাই তুলল। আদ্র সেটা লক্ষ্য করে ভ্যাবাচাকা কণ্ঠে বলল, তোমার ঘুম পেয়েছে? তিহা ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ালো, তারপর বলল, শুধু ঘুম না, বলুন হ্যাপি ঘুম পাইছে। বাড়ি থাকতে রাত 12টায়ও চোখের পাতা এক হতো না, আর এখানে রাত 8টায়? তিহা কথার মাঝে শুধরে দিল, রাত 8টা না, 8টা বাজতে এখনো অনেক সময় আছে। আদ্র হেসে বলল, গ্রামের বাতাস ধরেছে। আচ্ছা ঘুমাও তাহলে। আর আপনি? আমার একদম ঘুম আসবে না, অসম্ভব। আচ্ছা, আমার এত দ্রুত ঘুম আসবে না, অসম্ভব। তুমি ঘুমাও, আমি টিভি দেখি। আচ্ছা। বলে তিহা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল এবং মিনিট না গড়াতেই ঘুমের দেশে তলিয়ে গেল। আদ্র মিটমিটিয়ে হাসল, পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। একটা তামিল মুভি চলছে। এতক্ষণ বেশ মনোযোগী সহকারে মুভিটি দেখলেও এখন কেন যেন মন বসছে না আর। 10 মিনিটের ন্যায় টিভিতে মনোযোগ দেওয়ার চেষ্টা চালালো আদ্র, কিন্তু পারল না। তাই টিভি অফ করে তিহার দিকে তাকালো। তিহা গভীর ঘুমে তলিয়ে গেছে। কি সতেজ ও জীবন্ত, নিষ্পাপ লাগছে মুখখানা। বেশি সুন্দর দেখাচ্ছে বুজে থাকা পাপড়িদয়। আদ্রর ভীষণ ইচ্ছে করলো আলতো হাতে তা ছুঁয়ে দিতে। অন্য সময় নিজেকে আটকে রাখলেও আজ কেন যেন আটকেও রাখতে ইচ্ছে করছে না। হয়তো স্থান পরিবর্তন হয়েছে বিধায় মন আরো ফুরফুরে হয়েছে, তাই অবাধ্য ইচ্ছেগুলোর শক্তি বেড়েছে। আদ্র আনমনে কথাগুলো ভেবে মুচকি হাসে। তিহা যদি জেগে থাকতো এতক্ষণে নির্ঘাত উল্টাপাল্টা একটা কথা বলে আদ্রর মাথাটা ধরিয়ে দিত। মেয়েটা তো শুধু আলতু ফালতু কথা বলতেই পারদর্শী, এছাড়া ঘোড়ার ডিম পারে সে। ভাবতেই আদ্র হা হা করে হেসে উঠল। ঘুমন্ত তিহা নড়ে চড়ে উঠল। দুহাত মুখে চাপা দিয়ে নিজের হাসি নিয়ন্ত্রণ করল আদ্র। চোখ খিচে তাকিয়ে রইল ভয়ে ভয়ে। না, তিহা উঠল না। সামান্য নড়ে চড়ে পুনরায় ঘুমে নিমজ্জিত হলো। আদ্রর বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরোয়। সরে বসে সে, টিভি ছাড়ে, কতক্ষণ দেখার চেষ্টা করে টিভি অফ করে দিল।
আবার তাকালো তিহার দিকে। তিহা যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে, তাকে একবার ছুঁয়ে দেওয়ার জন্য হাতগুলো নিষ্পিস করছে। আদ্র থাকতে পারছে না। বিবেক ভুলে, সমাজ ভুলে আজ শুধু অন্যায় করতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, নিজের বউকে ছুলে তা কি অন্যায় হবে? হবেই তো। তিহা তো চায় না কোনো স্পর্শ। তিহা তো মন থেকে তাকে স্বামীর মর্যাদাটাও দেয়নি। বিয়েটা শুধু মুখে মুখেই হয়েছে, দুই অন্তর তো এখনো মেলেনি। নিমিষেই মনটা বিষণ্ণতায় ভরে গেল। আদ্র বিছানা ছেড়ে উঠে গেল। কাঠের জানালা খুলতে গিয়ে এক ধরনের করকর আওয়াজ হলো। তিহা একটু নড়ে উঠল বুঝি। স্ট্যাচুর ন্যায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল আদ্র। তিহার ঘুম আবার ঘন হয়ে গেলে সে হাঁপ ছাড়ে। জানালার ভারী পাল্লা পরিপূর্ণভাবে মেলে দিয়ে আকাশ পানে তাকালো। চাঁদ দেখা যাচ্ছে না, আকাশে মেঘ করেছে। মেঘের অন্তরালে ডুবে রয়েছে বোধহয়। যেভাবে নিজের পবিত্র অনুভূতিগুলোকে আদ্র লুকিয়ে রেখেছে বিবেকের অন্তর আড়ালে, ঠিক সেভাবে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো আদ্র। সময় নিয়ে টান দিল। নিকোটিনের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতেই তিহার ঘুমে ডুবে যাওয়া কণ্ঠস্বরের ধাক্কা খেল সে। আপনি সিগারেট খাচ্ছেন? আদ্র ভূত দেখার ন্যায় চমকে উঠল। হাত থেকে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মেরে থতমত কণ্ঠে বলল, কই কই সিগারেট? তাহলে সিগারেটে গন্ধ কেন এত? নাক উঁচু করে গন্ধ নেওয়ার চেষ্টা করলো তিহা। এখন আর গন্ধটা লাগছে না দেখে সে ব্যর্থ কণ্ঠে বলল, কি জানি, আমার কাছে লাগলো আপনি খাচ্ছেন, তাই চট করে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, আপনি না টিভি দেখছিলেন? ওখানে কি করছেন তাহলে? আমি জুৎসই উত্তর খুঁজে বেড়ালো আদ্র, এবং পেয়েও গেল অতি দ্রুত। আমি এখানে ফোন করতে এসেছিলাম অ্যাকচুয়ালি। ঘরের ভেতরে নেটওয়ার্ক পাচ্ছে না তো ঠিক মতো। ও ঠিক আছে, করুন। কপালের উপর এক হাত মেলে দিয়ে তিহা শুয়ে পড়ল। আদ্র স্বস্তি ছাড়ে। বড় বাঁচা বেঁচেছে। সাধারণত মেয়েটা এসব সিগারেট বিড়ি দেখতেও পারে না, সহ্যও করতে পারে না। আর যদি কোনো মেয়ের স্বামী স্মোকার হয়, তবে সেই স্বামীর কপালেও শনি, রবি, সোম, মঙ্গল সবই উপস্থিত হয় বউয়ের বদৌলতে। আদ্র চায় না এমনিতেই তাদের জটিল সম্পর্কটা আরো জটিল হয়ে উঠুক। জানালা লাগিয়ে সে চুপচাপ এসে বিছানায় উপর বসে। তিহা তখনও ঘুমোয়নি পুরোপুরি, আধো ঘুম আধো জাগরণ। তিহা বলল, ফোন দিলেন না যে? নেট পাচ্ছে না ভালো করে, সকালেই দেবনি। বলে প্রসঙ্গ কাটায় আদ্র। তুমি ঘুমাচ্ছ না কেন? এমনি একটা জিনিস ভাবছিলাম। উত্তর করে তিহা। কি? আদ্রর জানার আগ্রহ জন্মে। তিহা পাল্টা পাশ ফিরে শুয়েছিল। এবার আদ্রর দিকে ঘুরে তাকালো, সময় নিয়ে বলল, আমাদের সম্পর্কটা খুব অন্যরকম, তাই না? যেমন? এই যে দেখুন, কেমন সিরিয়াল টাইপ। মানে আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে নিশ্চয়ই গদগদ করতো না এত, বরং সবসময় স্বামীর অধিকার খাটাতো। আমি কিছু বলতে গেলে বা কিছু করতে গেলে রিয়াক্ট করে বসতো। এছাড়া পারিবারিক ঝামেলা লাগাতো, তাই না বলুন? আদ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এসব করে লাভ কি বলো তো? জোর করে সবকিছু আদায় করা যায় না আমার মতে। শরীরটা তো চাইলেই জোর করে আদায় করা যায়, তাই তো কত রেপ হয় আমাদের দেশে। কিন্তু আমি তো শুধু শরীরটাকে আদায় করতে চাই না তিহা। তাহলে কি চান? আদ্র থমকে গেল। নিস্তব্ধতা ঘিরে ধরল দুজনকেই। তিহা অবলোক চেয়ে উত্তরের অপেক্ষায়। ওদিকে আদ্র ভাবছে বলা ঠিক হবে কিনা। যদি তার কথা শুনে তিহা বলে বসে, মাত্র দুদিনেই এত ভালোবাসা জন্মালো কি করে? এটা সত্যিই ভালোবাসা নাকি সাময়িক মোহ? তখন আদ্র তো বোঝাতে পারবে না যে সাময়িক মোহ হলে সে এত ধৈর্য কখনোই ধরতে পারত না। ভালোবাসা বলেই ভালোবাসার মানুষটির মান, অভিমান, ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব দিচ্ছে। তিহাকে কি করে বোঝাবে ভালোবাসা একদিনের দেখাতেও হতে পারে, আবার সারা জনম একত্র থেকেও হয় না। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। এর আসল সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ করবার সাধ্য কারো কি আছে? ভালোবাসা এক এক জনের কাছে এক এক রকম। মায়ের কাছে সন্তানকে লোকমা তুলে খাইয়ে দেওয়া ভালোবাসা, বাবার কাছে ছেলে মেয়ের স্কুল ফি দেওয়া ভালোবাসা, কর্মীর কাছে বসের মিষ্টি বলি ভালোবাসা, আবার ছাত্রের কাছে শিক্ষকের একটু হাসি ভালোবাসা। সেরকম আদ্রর কাছে তিহা মানেই ভালোবাসা। তিহার সবকিছুই সে ভালোবাসে। তিহা যে অনিন্যর কথা ভেবে রাতে কাঁদে, সেই কান্নাটুকু আদ্র ভালোবাসে। তাই তো তিহাকে হারাতে চায় না সে। আর এজন্যই তিহার মন মতো সবকিছু করবার চেষ্টা করে। তিহাকে পর্যাপ্তের চেয়েও বেশি সময় দেয়। তবুও কোনোদিন কি তিহা বুঝবে কোনটা নকল সোনা আর কোনটা খাঁটি? আদ্রর বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাসের শব্দ শুনতে তিহার ভুল হয় না। সে নড়ে চড়ে উঠে বসল, মৃদু কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন।
কি জবাব দিব? দায়সারা কণ্ঠস্বর। তিহা বলল, আমি যে প্রশ্ন করলাম। ঘুমাও তিহা, তোমার সবকিছু আমি জানতে চেয়েছি? তেমন কিছু কথা একান্তই আমার ব্যক্তিগত থাকুক। না, আপনিই বলুন। তিহা জোরালো কণ্ঠে বলল। আদ্র সহাস্যে বলল, জোর করছো দেখি। করছি, এবার বলুন। বললাম না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। স্ত্রীর কাছে কোনো ব্যক্তিগত ব্যাপারই ব্যক্তিগত না, বলুন আপনি। আদ্র বিব্রত কণ্ঠে বলল। তুমি আমার স্ত্রী, স্বীকার করছো? তিহা হতবিহ্বল রোয়েশ হয়ে জবাব দেয়, কবে অস্বীকার করেছিলাম? যার দিকে তাকিয়ে থাকলে আমি লুচ্চা হয়ে যাই, সে কিভাবে আমার স্ত্রী হয়? তোমাকে আর যাই হোক স্ত্রী মানতে পারছি না। তুমি আর 10টা মেয়ের মতোই আমার কাছে সাধারণ তিহা। স্ত্রী হলে অবশ্যই তোমাকে ভালোবাসতে পারতাম। স্ত্রীকে ভালোবাসতে বাধা থাকে না। তিহা চুপসে গেল। যতবার আদ্র নিজে থেকে তিহার সঙ্গে স্বাভাবিক হতে চেয়েছে, ততবার তিহা ভয় পেয়ে বা বিব্রত হয়ে একটা উল্টাপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এটা আসলেও ঠিক হয়নি। আদ্রর জায়গায় অন্য কেউ থাকলে এই সুবিধাটুকুও নাও দিতে পারত। আদ্র দিয়েছে, তাই বলে তাকে একদম পেয়ে বসাটা কি মোটেও সমীচীন? তিহা মনে মনে কিছু জিনিস সাজিয়ে নিল। চোখের পাতায় ভেসে উঠল অতীতের সেই ঘটনাগুলো। অনিন্যর ধোকা দেওয়া, তিহাকে কাঁদানো, ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া, এবং এরপর তিহার সাংসারিক জীবনে অঘটন বাঁধাতে চাওয়া। অথচ সে নিজে অন্য মেয়ের সঙ্গে ভালো আছে। তাহলে তিহা কেন থাকতে পারছে না? কোন ভয়ে নিজেকে এতটা গুটিয়ে নিয়েছে? একবার চেষ্টা করে দেখতে দোষ কি? হতেও তো পারে আল্লাহ এতটুক তুলে নিয়ে এতখানি দিয়েছেন তিহাকে। তিহা কোলের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। এবার মুখ তুলে আদ্রর দিকে তাকালো। আদ্রও তার দিকে তাকিয়েছিল বলে দুই জোড়া চোখ এক হয়ে গেল। আদ্রই দৃষ্টি সরিয়ে নিল, নির্বিকার কণ্ঠে বলল, ঘুমাও। উঠে যেতে নিলেই পেছন থেকে তিহা তার এক হাত টেনে ধরল। প্রথমবারের মতো সাহস করে। আদ্র বিস্মিত। তিহা মিনমিনের কণ্ঠস্বরটি নাড়ালো, কোথাও যাবেন না আপনি? কেন? আদ্র হতবাক ভাব তখনও যায়নি। আপনি এখানেই থাকুন, বসুন, আমি ঘুমাবো। তো ঘুমাও, আমি ঘরেই আছি। না, এখানে বসুন, আপনি বসুন না প্লিজ। আকুতি ভরা কথা আদ্র ফেলতে পারল না। কি হতে চলেছে তা দেখতেই বসে পড়ল। তিহা সুযোগ পেয়ে আদ্রর কোলের উপর গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আদ্র অবাক, চমকিত। তিহা কি করতে চলেছে বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে সময়টা থমকে যাক এখানেই, অনন্ত কাল ধরে শুয়ে থাকুক তিহা আদ্রর কোলে। তিহার শিরশির লাগছে, তবুও নিজেকে ধাতস্থ রেখেছে। সরে গেলে চলবে না। সে যদি এক কদম আগায় তবেই না আদ্র আরেক কদম আগাবে। তিহা বলল, আমার মাথায় হাত বুলিয়ে দিন, আমি ঘুমাবো। আদ্রর চোখ ছলছল করছে। সে কিচ্ছু চায় না। তিহার সঙ্গে একটা ছোট্ট সুখের সংসার চায়, যে সংসারে ঝগড়াঝাঁটি, মারামারি, লুকোচুরি কিচ্ছু থাকবে না। থাকবে শুধু ভালোবাসাময় খুনসুটি। দিন শেষে রাতে বাড়ি ফিরলে তিহার সঙ্গে সঙ্গে আরো দুটো ছেলে মেয়ে দৌড়ে আসবে বাবা বাবা বলে। দৃষ্টিতে ভেসে উঠল ভবিষ্যতের স্বপ্নগুলি। আদ্র আবেগে জল ফেলল। নিঃশব্দে হাত বুলিয়ে চলল তিহার মাথায়। ওদিকে তিহা থম মেরে ধরে পড়ে রইল। ঘুমালো না, বরং এই সময়টাকেই উপভোগ করে চলল। তিহা ঘুমিয়ে পড়েছে। নিভে যাওয়া গলায় আদ্র ডাকল, তিহা। তিহার সাড়া নেই। আদ্র মিটমিটিয়ে হাসে। তিহার মাথাটা তার কোল থেকে সরিয়ে বালিশের উপর রেখে দেয় আলগোছে। পাছে তিহা জেগে যায়, কিন্তু না, তিহার কোনোই সারা শব্দ নেই। বুকের ঘন ঘন ওঠানামা সাক্ষ্য দেয় সে গভীর ঘুমে নিমজ্জিত। আপাতত বোমা ফুটলেও ওঠার গ্যারান্টি নেই। আদ্রর ঠোঁটের হাসি দীর্ঘ হয়। মেয়েটা দিনকে দিন বুকের ভেতর অনবদ্য এক অনুভূতির সৃষ্টি করছে। যতই সময় গড়াচ্ছে ততই মায়াজালে আটকে পড়ছে সে। আদ্র একজন সচেতন পুরুষ, অথচ অচেতন মনে কি করেই না তিহার প্রেমে পড়ে যাচ্ছে। এই যে চোখের পাতা মুদে, ঠোঁট হালকা ফুলিয়ে বাচ্চাদের মতো করে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে তিহা। এই ঘুমন্ত মুখটাও তো দেখতে বড় ভালো লাগছে। মনে হচ্ছে এই মুখের দিকে তাকিয়েই এক যুগ পার করে দেওয়া যাবে অনায়াসে। আহা, এত টান, এত মায়া কবে সৃষ্টি হলো? নিজের করা প্রশ্নে নিজেই ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, কে জানে। পর মুহূর্তে হেসে উঠল, কি আজব, সে তো দেখছি পাগলাটে ধরনের হয়ে যাচ্ছে দিন দিন। ভালোবাসা এত ভয়ঙ্কর কেন? বড় বড় বুড়োকেও যৌবনের স্বাদ দেয় নতুন করে। রাত ফুরালো। শেষ রাতে মোরগের কর্কশটাকে তিহা পিটপিট করে চোখ মেলে চাইল। আবার বুঝল ঘুমের দেশে হারিয়ে গেল। মিনিট খানেক পর পুনরায় তাকে চোখ মেলতে হলো মোরগের বিকট চিৎকারে। আজান দিয়ে দিয়েছে। আজানের পর আর এক মুহূর্ত মোরগ, মুরগি, হাঁস এসব ঘরের ভেতর থাকতে চায় না।
যতক্ষণ না তাদের ছেড়ে দেওয়া হবে ততক্ষণ যাবত এই চিৎকার চেঁচামেচি চলবেই। সবচেয়ে বেশি চিৎকার করে মোরগগুলো। তিহার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজ। পাশ ফিরে দেখলো আদ্র ঘুমিয়ে আছে। সংক্ষিপ্ত এলেচুল কিছু ছড়িয়ে আছে উন্মুক্ত কপালে। তিহার অমসৃণ কপাল মসৃণ হয়। আদ্রর লেপ্টে থাকা চুলগুলো গুছিয়ে দেয় নিজ হাতে। এরপর মৃদু সুরে ডাকে, এই শুনছেন? আদ্র সাড়া নেই। ঘণ্টাখানেক আগেই ঘুমিয়েছে। তিহার চেহারার মাপ নকশা মুখস্থ করতে গিয়ে বেচারা সারা রাত ঘুম হয়নি। তিহা তো তার জানে না। মোরগটি আবারও ডেকে উঠল। তিহা ভ্রুকুচকে একটা রাম ধমক মারল। এই চুপ! মোরগ কি আর মানুষের ভাষা বোঝে? সে সেকেন্ড কতক পর ফের ডাকলো। তিহার নাসিকাপথ ভেদ করে বেরিয়ে এলো হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস। গলার স্বর খানিকটা বাড়িয়ে সে আবারও ডাকলো, এই যে শুনছেন? আদ্র শুনল, চোখ মেলল না, ঢুলু ঢুলু কণ্ঠে জবাব দিল, কি টয়লেটে যাবা? তিহা বিব্রত কণ্ঠে বলল, আমি কি টয়লেটে যাওয়ার জন্য ডাকছি নাকি আপনাকে? চোখ জোড়া বন্ধ রেখেই আদ্র উত্তর করে, তোমার সাহস আছে একা টয়লেটে যাওয়ার? তিহা আবার কঠিন সুরে বলল, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে যাও, আমাকে ডেকেছো কেন? বলেই আদ্র অন্য পাশ ঘুরল। তিহা এক হাতে আদ্রকে টেনে সোজা করে বলল, সাধে তো আর ডাকিনি, ওই মোরগটা অনেক চিল্লাচ্ছে, ওকে কিছু করেন না, আমি ঘুমোতে পারছি না তো। কি মোরগ? আদ্র চোখ খুলল এইবার। তিহা মাথা দুলিয়ে বলল, ওই খোপের ভেতর যে ফুপুর মোরগ মুরগি আছে না, আমি ওদের কথাই বলছি। মুরগিগুলোর কক তাও সহ্য করা যায়, কিন্তু মোরগের এত কর্কশ চিৎকার সহ্য হচ্ছে না। ওই হারামি ব্যাটার জন্যই তোমার ঘুমটা ভাঙছে। আদ্র ড্যাব ড্যাবে চোখে তিহার দিকে তাকিয়ে রইল। একসময় নিস্তরঙ্গ গলায় বলল, ওর গলা টিপে ধরো গিয়ে, না হলে ওর মুখ ভেঙে দাও, তাহলে আর চিৎকার করতে পারবে না। ইস, আমি কি তা বলেছি নাকি? একটা প্রাণীর গলা টিপে ধরতে বলেছি আমি আপনাকে? কি খারাপ আর পাশান আপনি! হ্যাঁ, ওকে একটু বুঝিয়ে বলুন যেন আর চিল্লাচিল্লি না করে, তাহলেই তো হয়। তিহা আকুতির স্বরে কথাগুলো বলতেই আদ্র ভ্যাবাচাকা কণ্ঠে বলল, তাই তো, আমি কি বোকা? বলতে বলতে সে উঠে বসলো। তিহা প্রশ্ন করল, কি ব্যাপার, কই যাচ্ছেন? আদ্র শক্ত গলায় বলল, মোরগ মহাশয়ের কাছে যাচ্ছি, তার পা ধরে রিকোয়েস্ট করে আসবো আর যেন না চিল্লায়। তার কারণে আমার বউয়ের ঘুম হচ্ছে না। আশা করি সে আমার রিকোয়েস্ট বুঝবে এবং রাখবে। তিহা নিভে গেল, লজ্জা পেল। তার মাথায় কিচ্ছুটি নেই। এটা কি বলল সে? আদ্রকে বলেছে মোরগকে বুঝিয়ে বলে আসতে, আর আদ্র তাই করতে চলে যাচ্ছে। শিট! তিহা দাঁত দিয়ে জিভ কেটে বলল, মানে সরি, আমি আসলে কি বলতে কি বলেছি। না, আমার রিকোয়েস্ট সে অবশ্যই রাখবে। আমি তারও জাত ভাই তো, আমার ভাষাও বোঝে। আমার ভাষা ও বোঝে, ওর ভাষা আমি বুঝবো। দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল আদ্র। তিহা ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ আর লজ্জা দিয়েন না, কোথাও যেতে হবে না আপনাকে। আসুন, আপনি ঘুমান, আমি আর ডিস্টার্ব করবো না, প্রমিস। আদ্রর রাগ তবুও কমল না। ঘুমের মধ্যে ডিস্টার্ব হওয়ায় তার মাথা আউলে গেল। সে একা একাই গজগজ করতে করতে শুয়ে পড়ল এবং একসময় ঘুমিয়েও গেল। তিহাও তার পাশে শুয়ে পড়ল। যেই মাত্র চোখটা বন্ধ করলো, অমনি মোরগের ভয়ঙ্কর ডাকে উঠে পড়ল। আর ঘুমাবই না শালা, বলে তিহা উঠে পড়ল। মুরগির খোপে রাগ নিয়ে একটা লাথি মারতে গিয়ে নিজেই নিজের পায়ে ব্যথা পেল। উহু আহা করতে করতে বেচারি তিহা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পড়ল। ভয়ে আড়ষ্টভাবে বসে রয়েছে মালতী। টেবিলের অপর পাশে অনিন্য। কিছু কাগজপত্রে চোখ বুলাচ্ছে সে। একটা খবর জানাতেই অনিন্যর অফিস রুমে এসেছে মালতী। খবরটা এতই জরুরি যে বাসায় বসে অনিন্যর জন্য অপেক্ষা করতেও তার তর সইল না তার। তাই এক প্রকার ছুটেই এসেছে এখানে। অনিন্যর চোখে রাগ, ঠোঁটে বিরক্তি। শুধুমাত্র রাতের আধারে এই মেয়েটাকে ভালো লাগে। দিনের আলোয় একে দেখলে মাথায় 400 ভোল্টের আগুন জ্বলে ওঠে। এর কারণ কি অনিন্য জানে না। প্রায় মিনিট 20 পর কাগজপত্রগুলো ঠেলে পাশে সরিয়ে রাখে অনিন্য। মালতীর দিকে তাকালো। মালতী মাথা নিচু করে বসে আছে। গমগমে কণ্ঠে অনিন্য প্রশ্ন করল, বাসায় কি ডাকাত পড়েছে? কি এমন কথা যেটা বলতে এখানে ছুটে আসতে হয়েছে তোমাকে? মালতীর গলা দিয়ে একটু আওয়াজ বের হলো না। অনিন্য টেবিলের উপর খুব জোরে বাড়ি মারলো হাত দিয়ে। তার হাতের থাবার শব্দে মালতী কেঁপে উঠল। অনিন্যকে বাঘের চাইতেও বেশি ভয় পায় সে। আর এরই ভেতর এমন একটা দুর্ঘটনা ঘটে গেল কি করে? এখন এই খবর কিভাবে দেবে সে অনিন্যকে? আর অনিন্য বা এটা শোনার পর কি রকম রিয়েক্ট করবে? কিছুই মাথায় ঢুকছে না। অনিন্য বলল,
মুখে তালা দিয়ে বসে থাকার জন্য এখানে আইছো? মালতী এদিক ওদিক মাথা নাড়ালো। আমি বলতে পারবো না। আসলে আসলে আমার অনেক ভয় করছে। ঢং বাদ দিয়ে যা বলা দ্রুত বলো। মালতী ঢোক গিলে বলল, একটা কাগজ আর কলম হবে? কি? ভ্রু কুঁচকে গেল অনিন্যর। অগ্নি চোখে মালতীর দিকে তাকিয়ে রইল সেকেন্ড চারেক। এরপর একটা নোটপ্যাড ও কলম এগিয়ে ধরল। খসখস আওয়াজে কিছু একটা লিখল মালতী। সেটা টেবিলের উপর রেখেই সে উঠে দাঁড়ালো এবং দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। অনিন্য হতবাক, দ্রুত নোটপ্যাডটা টেনে নিয়ে পড়তে শুরু করলো। মালতী লিখেছে, অনিন্য, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিভাবে কি হলো আমি জানি না। তুমি তো সব সময় সেফটি ইউজ করতে, তারপরও এই খবরটা কিছুতেই তোমাকে বলতে পারবো না আমি, তাই লিখে দিলাম। অনিন্য, অনিন্য, আই এম প্রেগনেন্ট। আমি আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তোমার বেডরুমে ড্রেসিং টেবিলের উপর আমি একটা প্রেগন্যান্সি টেস্টের কিট রেখে এসেছি। ওখানে স্পষ্ট দুটো লাল দাগ। অনিন্য, আমি খুশি হব নাকি কাঁদবো আমি জানি না। শুধু তোমার পায়ে পড়ি, বাচ্চাটাকে নষ্ট করতে বলো না অনিন্য। আমি দরকার পড়লে দূরে কোথাও চলে যাব। জীবনে অনেক পাপ করেছি, এবার সেগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। অনিন্যর হাত থেকে কাগজটা পড়ে গেল। একটা হাত কখন যে মাথার উপর উঠল অনিন্য টের পেল না। দোলনা ঝুলানো হয়েছে, শিকলের দোলনা না, মোটা রশির দোলনা। আম গাছের পুষ্ট ডালে দড়ি ঝুলিয়ে মাঝখানে মোড়া দিয়ে বানানো দোলনায় গ্রামের ছেলেমেয়েরা হুটুপুটি খাচ্ছে। আমেনাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। আদ্র বাড়ি নেই। বেলা 10টার কাছাকাছি সময় কোথাও একটা গিয়েছে তিহাকে না জানিয়ে। ঘরে একা একা ভালো লাগছিল না, তাই উঠোনে নামতেই ছেলেমেয়েদের দলটাকে দেখতে পেল তিহা। উঠোনের এক পাশ জুড়ে রয়েছে তারা। আপাতত খেলার মধ্যমণি আমেনা। দোলনায় সে দুলছে। তিহা এগিয়ে গেল আগ্রহ নিয়ে, উৎসুক কণ্ঠে বলল, তোমাদের ভয় করে না যদি ছিঁড়ে যায়? ছিড়তো না ভাবি, আমরা এর আগেও এমন করে দুলছি। উত্তর দিল শাপলা নামের এক পিচ্চি। তিহা তার থুতনি ধরে বলল, তাই আমিও চড়তে পারবো? এবার জবাব এলো আমেনার পক্ষ থেকে। সে দোল খাওয়া থামিয়ে বলল, আসেন ভাবি, আমি আছি। আমি আপনাদের ধৈর্য রাখবো। বেশি নড়াচড়া না করলে সমস্যা হবে না আপনার, আরামে দুলতে পারবেন। কিছুটা ভয় অনেকটা উৎসাহ নিয়ে দোলনায় বসে তিহা। আমেনা দুটো দোল দেয়। তিহা উচ্চস্বরে বলে, ব্যাস ব্যাস, আর না, ভয় লাগছে। আমেনা হাসে। কিছু হবে না ভাবি, আপনি উপভোগ করুন শুধু। এমনই সময়ে 3 জন মহিলা এলো। আমেনা তাদেরকে লক্ষ্য করে এগিয়ে যায়। শাপলা তিহাকে দোল খাওয়াচ্ছে আপাতত, কিন্তু অতিরিক্ত ভয় লাগায় তিহা দোলনা থেকে নেমে পড়ল। সুযোগ পেয়ে শাপলা উঠে বসলো, আর তাতেই অন্য বাচ্চাদের কিচিরমিচির শুরু হয়ে গেল। শাপলা কেন বসলো, এখন অন্যজনের বসার পালা, এই নিয়ে তর্ক বিতর্ক চলল। তিহা ওদের থেকে সরে এসে আমেনার কাছে গেল। শুনতে পেল আমেনা বলছে, আপনি কার কথা জিজ্ঞাসা করতেছেন? আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই। তিহা উৎসুক হলো। উপস্থিত মহিলাদের মধ্যে একজন লাল ঠোঁটে বলল, তাহলে ওই পুলাটা কেডা? গ্রাম ঘুইরা বেড়াইতেছে যে, তোমাগো বাড়ির না? তোমাগো বাড়ির হইনেই তো আমরা আইছি। আমেনা তিহার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আপনি কি আদ্র ভাইয়ের কথা বলতেছেন? কি না? নামটা উচ্চারণ করতে পারল না আরেকজন। আদ্র? এবার উত্তর দিল তিহা। উপস্থিত সব কজনের চোখ এবার তিহার দিকে ঘুরল। তুমি কেডা? ওই পুলার ছোট বোন নাকি? পান খেয়ে লাল হয়ে যাওয়া ঠোঁটের মহিলাটি প্রশ্ন করতেই আমেনা ফিক করে হেসে দিল। চোয়াল শক্ত হয়ে এলো তিহার। সে কটমট করে বলল, আপনি জানেন আমি তার বোন কিনা? না জেনে এরকম অদ্ভুত প্রশ্ন কেন করেন? এত বেপ্তামিস কেন তুমি? পাল্টা রুক্ষ প্রশ্নে তিহার রাগ মাথায় উঠে গেল। সে বলল, ছেলেটা কোন বাড়ি থাকে সেই খবর নিয়ে আসতে পারছেন, আর কাকে নিয়ে এসেছে সেই খবর নিতে পারেন নাই? পরিস্থিতি বেগতিক দেখে আমেনা বলল, উনি আদ্র ভাইয়ের বউ হয় চাচি। আদ্রর বউ? কথাটি তিহা ও আমেনা বাদে বাকি 3 জনকে স্তব্ধ করে দিল যেন। একে অপরের মুখ চাওয়াচাবি করলো 3 জনে। তিহা ও আমেনার মুখের দিকে তাকালো। তাদের হঠাৎ বজ্রহত চেহারার কারণটি ঠিকঠাক ধরতে পারছে না সে। একজন বলল, আচ্ছা, আমরা আসি তাহলে। আসবেন মানে? ঘরে বসুন না, আম্মা চড়ে গেছে, চড়ে থেকে ডেকে আনি।